আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। তো দেখো, আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করব। এটা হলো জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, যে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, অ্যানিমাল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান থেকে এমসিকিউ আসে, সিকিউ আসে। ঠিক আছে, ভর্তি পরীক্ষায় এমসিকিউ আসে। তো এখানকার জিনিসগুলো একটু মনে রাখার মতো আর অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। তো চলো আমরা কি শুরু করে দিই। তো যদি অধ্যায়ের প্রথমেই তোমরা খোলো বইটা, তাহলে দেখবে যে প্রথম যে টপিকটা আছে সেটা হলো কি প্রাণী বৈচিত্র্য, তাই না? প্রাণীর বিভিন্নতা। অধ্যায়ের নামই প্রাণীর বিভিন্নতা, মানে কি এই জীবজগতে যত প্রাণী আছে, অনেক অনেক প্রাণী আছে। তো এই প্রাণী একটা প্রাণী থেকে আরেকটা প্রাণী আলাদা, এটা কেন? এটার কারণটা কি? একটা প্রাণী থেকে যে আরেকটা প্রাণী আলাদা, দেখতে আলাদা, এদের কাজ আলাদা, সবকিছু যে আলাদা, এইটার মেইনলি কারণ কি? আর এরা যে আলাদা, এটাই মেইনলি কি প্রাণী বৈচিত্র্য। একটা প্রাণী থেকে আরেকটা প্রাণী অনেক কি আলাদা, আর এটা হলো কি প্রাণী বৈচিত্র্য। তো এই প্রাণী বৈচিত্র্যের কারণটা কি আমরা যদি খুঁজে বের করি, তাহলে দেখবো আমরা তিনটা কারণ আছে। কি? জিনগত বৈচিত্র্য, আরেকটা আছে প্রজাতিগত বৈচিত্র্য, আরেকটা আছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। মানে এই তিনটা কারণে মেইনলি একটা প্রাণী আরেকটা প্রাণী থেকে আলাদা। ঠিক আছে? এই যে লক্ষ লক্ষ প্রাণী আছে এই জীবজগতে, এরা মেইনলি একটা থেকে আরেকটা আলাদা মেইনলি এই তিনটা কারণে। জিনগত কারণে। বৈচিত্র্য মানে যে মনে করো আলাদা, ঠিক আছে, কম বেশি, বা দুইজনের মধ্যে আলাদা আলাদা যা কিছু আছে। তাহলে জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য আর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। যদি এই প্রাণী বৈচিত্র্য এটার একটা সংজ্ঞা তোমরা বই খুলে দেখবা যে কি লেখা আছে। পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর ও খেচর প্রাণীর মধ্যে যে জিনগত, প্রজাতিগত ও বাস্তুতান্ত্রিকগত বিভিন্নতা দেখা যায়, তা হলো কি প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য। মানে এই যে জলে যে ধরনের প্রাণী আছে তারা এক অন্যরকম, তাই না? আবার স্থলে যারা আছে তাদের জীবন একরকম, আবার যারা খেচর মানে যারা আকাশে ওড়ে তারা তো আরেক রকম। তাহলে মেইনলি এদের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? এদের মধ্যে পার্থক্য যে জিনগত বৈচিত্র্য আছে, মানে জিনগত আলাদা। এরা এক ধরনের জিন দিয়ে গঠিত, তারা এক ধরনের জিন দিয়ে গঠিত, এরকম, বুঝছো? প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাহলে প্রথমেই যদি আমরা দেখি যে জিনগত বৈচিত্র্যটা কি। দেখো, জিনগত বৈচিত্র্যটা কি এটা যদি আমরা একটু দেখি, তাইলে তোমার আমি নর্মালি যদি বলি, দেখো আমি আর আমার ভাই দুইজন কি দেখতে সেম? আমরা দুইজনে তো মানুষ, তাই না? আমরা দুইজনই মানুষ, কিন্তু আমরা দেখতে সেম না। তো এইটার পিছনে যে রিজনটা সেটা হলো কি জিনগত বৈচিত্র্য। বুঝছো? জিনগত বৈচিত্র্য সম প্রজাতির, এই যে দেখো এখানে নিচে লেখা আছে অন্ত প্রজাতির। অন্ত প্রজাতি মানে কি জানো? অন্ত প্রজাতি মানে একই প্রজাতি, একই প্রজাতির। ঠিক আছে? একই প্রজাতির মানে দুইটা গরু, ঠিক আছে, বা মনে করো যে দুইটা মানুষ, দুইটা মানুষের মধ্যে যেই আলাদা, মানে দুইটা মানুষ দেখতে আলাদা, তাই না? অনেক কিছুতে এদের মধ্যে আলাদা থাকে। তো এটা মেইনলি কারণ কি জিনগত কারণ। ঠিক আছে? জিনগত বৈচিত্র্য বা জিনগত আলাদা থাকে এদের মধ্যে, এদের মধ্যে জিনগত বিভিন্নতা থাকে, এই জন্য এরা দুইটা আলাদা। তাহলে এটা যদি আমরা উদাহরণ দিই, তাহলে আমরা কি লিখতে পারবো? যে উদাহরণ কি, দুইটি মানুষ, তাই না? দুটি মানুষের মধ্যে, দুটি মানুষের মধ্যে বৈচিত্র্য। ঠিক আছে? দুইটি মানুষের মধ্যে যে বৈচিত্র্য আমরা দেখি সেটা হলো কি, দুইটা মানুষের মধ্যে যে আমরা বৈচিত্র্য দেখি সেটা হলো কি জিনগত বৈচিত্র্য। আর এটার কি বলে? অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। কারণ কি একই প্রজাতির দুইজনের মধ্যে, দুইটা মানুষের মধ্যে। যেমন বাংলাদেশের একটা মানুষ আর মনে করো আফ্রিকার একটা মানুষ, দুইজন তো সেম না, না? ওরা যে মনে করো যে ওরা কি কৃষ্ণাঙ্গ, নর্মালি দেখতে কালো। হ্যাঁ, তো কৃষ্ণাঙ্গ, তো তাদের জন্য ওইটার জন্য আলাদা জিন, যে জিনটা আমাদের নর্মালি নাই, তাদের ওই জিনটা আছে। তাদের শারীরিক বর্ণ যে কালো, এটার জন্য তাদের একটা জিন আছে যেটা আমাদের নাই। এই জন্য মনে করি আমরা কালো না, মানে এরকম কিছু। ঠিক আছে? তাইলে এখন তোমাদের একটা প্রশ্ন করি, দেখো এই জিনগত বৈচিত্র্য থাকাটা কি ভালো না খারাপ? জিনগত বৈচিত্র্য, জিনগত বৈচিত্র্য, জিনগত বৈচিত্র্য থাকা এটা কি ভালো না খারাপ? জিনগত বৈচিত্র্য থাকা কি অবশ্যই ভালো। দেখো, যাদের এক ধরনের জিন দিয়ে যেমন ওই যে আফ্রিকার মানুষগুলো যেরকম মনে করো যেভাবে ই ওরা মানে চলাচল অভ্যস্ত, বা ওদের যেরকম জিন থাকে, আমাদের কিন্তু সেরকম থাকে না। তাহলে এই জিনগত বৈচিত্র্য যত ডিফারেন্স হবে তত ভালো। কারণ কি জানো? সাপোজ তোমার দেহের কোনো একটা জিন কোনো একটা বিশেষ রোগের প্রতি সংবেদনশীল। ঠিক আছে? যেমন আফ্রিকা দেশের ওই যে মানুষগুলো আছে, তাদের মনে করো একটা জিন একটা বিশেষ রোগের প্রতি সংবেদনশীল। ফলে তাদের একটা মানুষের যদি ওই রোগটা আক্রান্ত হয়, তাহলে ওই জিনগত কারণে সবাই ওরা আক্রান্ত হয়ে যাবে। ঠিক আছে? সবাই আক্রান্ত হয়ে একটি হয়ে যাবে। তাহলে সাপোজ মনে করো পৃথিবীর সকল মানুষ যদি ওই সেম জিনগত জিনিস দিয়ে তৈরি হইতো, তাহলে কি সবাই আক্রান্ত হইতো। ফলে কি জীবজগৎ কি একটা হুমকির সম্মুখীন হইতো। তাহলে এই যে এত এত প্রজাতি আছে যাদের মধ্যে এত জিনগত পার্থক্য আছে, তাহলে এটা কিন্তু ভালো।
যে কোনো একটা রোগ যদি একটা সিঙ্গেল জিনগত মানে ইয়ের প্রতি যদি হয়, সংবেদনশীল হয়, তাহলে শুধু সেই ইটাই আক্রান্ত হয়, বাকি সবাই কিন্তু আক্রান্ত হয় না। তার মানে জিনগত বৈচিত্র্য যত থাকবে তত ভালো, ঠিক আছে? এটা তোমরা একটু মনে রাখবা, এটা তোমাদের বইয়ে লেখা আছে দেখবা, মানে এটাই, ঠিক আছে? জিনগত বৈচিত্র্য যত থাকবে তত এটা হলো ভালো। আচ্ছা, এবার আসলে যে প্রজাতিগত বৈচিত্র্য, এটা কি? এটা দুইটা প্রজাতি আলাদা। এই যে আন্তঃপ্রজাতি, আন্তঃপ্রজাতি মানে কি জানো? আন্ত মানে কি? আলাদা প্রজাতি, ঠিক আছে? আলাদা প্রজাতি। তাহলে আন্তঃপ্রজাতি মানে কি? আলাদা প্রজাতি। মানে কি? মানুষ আর গরু, ঠিক আছে? উদাহরণ যদি বলি কি হবে? মানুষ ও গরু মনে করো, দুইটা আলাদা প্রজাতি না? এই যে দুইটা আলাদা প্রজাতি, এদের মধ্যে হলো কি? প্রজাতিগত বৈচিত্র্য, ঠিক আছে? মানুষ আর পাখি হইতে পারে, গরু আর ছাগল হইতে পারে, ঠিক আছে? গরু আর পাখি হইতে পারে, গরু এরকম, মানে প্রজাতি আলাদা আলাদা, যার কারণে বৈচিত্র্য দেখা যায়, ঠিক আছে? প্রথমত দেখলাম জিনগত কারণে বৈচিত্র্য দেখা যায়। যেমন জিনগত কারণে যদি আমরা একই প্রজাতির দুইজন হয়, তাও এদের মধ্যে আলাদা দেখা যায়, চেহারা আলাদা হয়, অনেক সবকিছু আলাদা হয়। আর একটা দেখলাম প্রজাতিগত বৈচিত্র্য, নর্মালি দুইটা আলাদা প্রজাতির মানুষ, তো তাদের মধ্যে তো বৈচিত্র্য আছে, তারা সবকিছু তাদের আলাদা, তাই না? পাখি আকাশে উড়ে, মানুষ নর্মালি কি স্থলে বসবাস করে। তো এই প্রজাতিগত কারণে একটা বৈচিত্র্য হয়। তবে এই মনে রাখবা, এই প্রজাতিগত বৈচিত্র্য যেখানে সব থেকে বেশি হয় সেটাকে কি বলে? জীব বৈচিত্র্যের হটস্পট। জীব বৈচিত্র্যের কি বলে? হটস্পট, ঠিক আছে? এটা কিন্তু এমসিকিউ আসে, ঠিক আছে? জীব বৈচিত্র্যের হটস্পট। হটস্পট, শোনো, যেই জায়গাতে নর্মালি আবহাওয়া ভালো, ঠিক আছে, নাতিশীতোষ্ণ এলাকা, মানে গ্রীষ্মমন্ডলীয় এলাকা, তোমাদের বই লেখা আছে দেখবা যে গ্রীষ্মমন্ডলীয় এলাকা, ঠিক আছে? গ্রীষ্মমন্ডলীয় এলাকা কি? যেখানে মাটি উর্বর, ঠিক আছে, যেখানে পর্যাপ্ত পরিমাণ পানি থাকে, মাটি উর্বর থাকে, পুষ্টি উপাদান থাকে, তো সেইখানে অনেক প্রজাতি জন্মগ্রহণ করতে পারে, ঠিক আছে? কারণ এই অনুকূল একটা পরিবেশ পেয়ে অনেক অনেক প্রজাতি জন্মগ্রহণ করে। আর যেই জায়গাতে অনেক অনেক প্রজাতি থাকে একসাথে, ঠিক আছে, জীব বৈচিত্র্যের হটস্পট বলে সেইটারে, ঠিক আছে? যেখানে কি অনেক প্রজাতি থাকে একসাথে, অনেক প্রজাতি, অনেক প্রজাতি জন্ম নেয়, ঠিক আছে? অনেক প্রজাতি, অনেক প্রজাতির জন্ম। তাহলে জীববৈচিত্র্যের হটস্পট কি? যেখানে একসাথে অনেক প্রজাতি জন্ম নেয়, সেটা হলো জীববৈচিত্র্যের হটস্পট। নর্মালি কি? গ্রীষ্মমন্ডলে যে এলাকাগুলো আছে সেখানে। দেখো, মেরু এলাকা জেলা, যেখানে শুধু বরফ, সেখানে না কোনো আবহাওয়া ভালো নাই, তো সেখানে পুষ্টি উপাদান নাই, সেখানে মাটি উর্বর নাই, তো সেখানে কি বেশি বেশি প্রজাতি জন্ম নেবে? নেবে না। মেরু অঞ্চলে বেশি বেশি প্রজাতি জন্ম নেবে না, ঠিক আছে? কারণ সেখানে অনেক বরফ। তো এইরকম, তো এই জায়গাগুলো। তারপর মরু অঞ্চলে যেগুলো আছে, মরুভূমি মনে করো, হ্যাঁ, প্রখর রোদ, তাপমাত্রা অনেক বেশি, শুধু বালি, নাই পানি, মাটি, মাটি নাই, কোনো কিছু নাই, তাহলে সেখানে তো প্রজাতি জন্ম নেবে না। তাহলে প্রজাতি জন্ম নেবে যে জায়গাটা উর্বর, নর্মালি গ্রীষ্মমন্ডলীয় এলাকা, ঠিক আছে? গ্রীষ্মমন্ডলীয় এলাকা যেখানে উর্বর, সেখানে অনেক অনেক প্রজাতি জন্ম নেয়। আর এরকম অনেক বেশি প্রজাতি যেখানে থাকে সেটাকে কি বলে? জীববৈচিত্র্যের হটস্পট, ঠিক আছে? তাহলে জীববৈচিত্র্যের হটস্পট নর্মালি এটা মনে রাখবা, হটস্পট, ঠিক আছে? সেটা কই দেখা যায়? প্রজাতিগত বৈচিত্র্যে দেখা যায় বেশিরভাগ। আচ্ছা, এবার আসো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এটা নর্মালি বাস্তুতন্ত্র দেখো, যেমন পুকুরে, পুকুরের কিন্তু একটা পরিবেশই আলাদা, তাই না? পুকুরে বিভিন্ন স্তরের মাছ থাকে, তাই না? তো তারা যে বসবাস করে তাদের একটা পরিবেশ, আমরা স্থলে যারা বসবাস করি তাদের একটা পরিবেশ, মরুভূমির এলাকায় যারা বসবাস করে তাদের একটা পরিবেশ, আর নর্মালি বন জঙ্গলে যারা বসবাস করে, হ্যাঁ, তাদের একটা পরিবেশ, যেখানে বাঘ। তেমনি তোমরা এগুলো অনেকগুলো বাস্তুতান্ত্রিক আছে না, যে তৃণভূমি, ঠিক আছে? তারপর কি তৃণভূমি, তারপর কি মরুভূমি, তৃণভূমি, মরুভূমি, তারপর কি জলভূমি, তৃণভূমি, মরুভূমি, জলভূমি, একটা স্থলভূমি, তাই না? এগুলা যেগুলা আছে এই জায়গাগুলাতে যে বাস্তুতন্ত্র দেখা যায়, যেমন পুকুরের ক্ষেত্রে মনে করো যে প্রথমে পুকুরে কি এক ধরনের মাছ আছে, ঘাস, এগুলা তোমরা তো আগে পড়ছো না? যে উৎপাদক, তারপর প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক, তারপর কি আসে? বিয়োজক। মানে এরকম, মানে ওই যে উৎপাদক ঘাস থাকে, ঘাসটা বিভিন্ন স্তরে মাছ খায়, তারপর মাছ মরে যায়, তখন মাছটা কি করে? মাছটা আবার ব্যাকটেরিয়া এগুলা ধ্বংস করে ওই মাছের পুষ্টি উপাদানটা আবার মাটিতে যায়। ওই পুষ্টি উপাদান থেকে আবার কি হয়? ওই পুষ্টি উপাদান থেকে আবার তোমার হয়ে যায়, আবার নতুন উদ্ভিদ জন্ম নেয়। তাহলে এগুলা তো তোমরা আগে দেখছো। তাহলে এগুলা যেহেতু, তাহলে এগুলা দেখছো, তেমনি তেমনি তৃণভূমি যদি যাও, তাহলে বন জঙ্গলে যাও, বন জঙ্গলে দেখবা কি? যে ঘাসটা খায় কে? প্রথম স্তরে খাদক, মানে কি? ঘাস ফড়িং। ঘাস ফড়িং রে খায় কে? দ্বিতীয় স্তরে খাদক, মানে ওই যে সাপ, ব্যাং খায়, ব্যাং রেখে খায়, সাপ খায়, সাপ তারপর কি মারা যাওয়ার পর
তোমার যে মাটিতে মিশে যায় ওখান থেকে বের হয়। মানে এই যে একটা আলাদা আলাদা, ঠিক আছে, তো এই বস্তুতন্ত্র যে আলাদা হইলে এই আলাদা কারণে কি নর্মালি প্রজাতিগত বৈচিত্র্য দেখা যায়, ঠিক আছে, বিভিন্ন ধরনের জীব বিভিন্ন ধরনের দেখা যায়। এইটা একটা জিনিস। তাহলে নর্মালি এই 3 ধরনের কারণে দেখা যায়, তোমরা এখানে মনে রাখবা এখান থেকে জিনগত, যেটার আরেকটা নাম কি অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য, আরেকটা প্রজাতিগত বৈচিত্র্য যেটার কি আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বলে, আর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য যেটা পরিবেশগত বৈচিত্র্য বলে, ঠিক আছে। এই পরিবেশগত কারণে এরা নর্মালি আলাদা হয়। মনে করো যে অনেক তোমার মনে করো যে অনেকে পোষা বাঘ পালে, তো এই পোষা বাঘ একটা আর যে বন জঙ্গলে হিংস্র একটা বাঘ, দুইটার নেচার আলাদা না? তাহলে দুইটা নেচার আলাদা কেন? কারণ তারা দুইজন দুই এলাকায় থাকে, ঠিক আছে। বাসায় যে থাকে, যে বাঘটা থাকে সে তো একটা অন্য একটা পরিবেশে বড় হইতেছে, আর বন জঙ্গলে যে বাঘটা সে তো টিকে থাকতেছে, মানুষ মানে সবকিছু মেরে খাইতেছে, তাহলে তার নেচার আলাদা হবে, এখানকার নেচার আলাদা হবে। তাইলে নর্মালি আচ্ছা, এবার এবার আমরা দেখাই, এবার পরে যেখানে যাই দেখো, পরেরটা দেখো এখানে বলছে যে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল কি বলে, প্রাণীবিজ্ঞানী জনক বলে। এটা তোমরা জানো যে অ্যারিস্টটল কি বলে, প্রাণীবিজ্ঞানীর জনক। অ্যারিস্টটল হলো প্রাণীবিজ্ঞানীর জনক, ঠিক আছে। অ্যারিস্টটল প্রাণীবিজ্ঞানীর জনক। তো তিনি সকল মেরুদণ্ডের প্রাণীকে দুই ভাগে ভাগ করছে। মেরুদণ্ডের প্রাণীকে কি করছে? দুই ভাগে ভাগ করছে। একটা হলো কি, একটা হলো অ্যানাইমা, আর একটা হলো অ্যানাইমা, দুইটাই এনাইমা আর অ্যানাইমা, ঠিক আছে। আগে আছে ই, এটা মনে রাখবা, এটা হলো কি ই, হ্যাঁ, আর এটা হলো কি এ, এ। তাহলে এনাইমাতে কি লাল বর্ণযুক্ত মেরুদণ্ডী প্রাণী, ঠিক আছে, যেমন মানুষ টানুষ আমরা যা কিছু আছি, তো লাল বর্ণযুক্ত মেরুদণ্ড প্রাণীকে সে কি বলছে, এনাইমা, ঠিক আছে। আর লাল বর্ণবিহীন অমেরুদণ্ডী প্রাণী, মেরুদণ্ড নাই এমন, লাল বর্ণবিহীন, এদের কি বলছে, অ্যানাইমা, ঠিক আছে। তাহলে এর মধ্যে এগুলার এক্সাম্পল যদি আমরা বলি, এক্সাম্পল আচ্ছা, তেল অ্যানাইমারে তিনি আবার দুই ভাগে ভাগ করছে, ঠিক আছে। এটারে আবার দুই ভাগে ভাগ করছে, যে একটা হলো কি, দুই ভাগে ভাগ করছে নরমালি, একটা হলো ডিম্বজ প্রাণী, ডিম্বজ প্রাণী, ঠিক আছে, যারা নরমালি ডিম পারে, ঠিক আছে, ডিম পেড়ে বংশবৃদ্ধি করে। আরেকটা হলো জরায়ুস প্রাণী, জরায়ুস মানে কি, যারা বাচ্চা প্রসব করে, ঠিক আছে, জরায়ুস, ঠিক আছে। তার মানে যারা ডিম পারে ওরা হলো কি ডিম্বজ, আর যারা বাচ্চা প্রসব করে তারা হলো কি, তারা হলো জরায়ুজ। তাহলে কি, যারা ডিম পারে, ডিম পারে বংশবৃদ্ধি করে, ঠিক আছে, আর যারা কি বাচ্চা প্রসব করে এরা হলো কি জরায়ুজ। এক্সাম্পল তোমরা জানো, তার মানে কি দুই ভাগে ভাগ করলো, যেটা লাল বর্ণযুক্ত মেরুদণ্ডী প্রাণী সেটা হলো এনাইমা, আর লাল বর্ণবিহীন যারা অমেরুদণ্ডী প্রাণী তারা হলো কি অ্যানাইমা। তাহলে এগুলো আবার এক্সাম্পল আছে, ডিম পারে এরা কারা, যেমন মাছ, উভচর, সরীসৃপ, মাছ, উভচর, সরীসৃপ, পাখি, এগুলা যারা আছে, মানে কি যে মাছ, উভচর প্রাণী যেগুলা আছে, উভচর, হ্যাঁ, উভচর মানে কি, যে ব্যাঙ, তাই না, পাখি, এরা সবাই ডিম পারে না, এরা হলো এক্সাম্পল, ঠিক আছে। আর জরায়ুজ প্রাণীকে বাচ্চা প্রসব করে কে, নর্মালি কি, মানুষ, তাই না, মানে স্তন্যপায়ী, স্তন্যপায়ী যারা আছে সবাই, স্তন্যপায়ী মানে কি, যে মানুষ, বাঘ, চিতাবাঘ, এরা যারা আছে এরা হলো সব কি, হরিণ, এগুলা হলো সব কি জরায়ুজ প্রাণী, ঠিক আছে। আর অ্যানাইমা নরমালি এটার ভাগ নাই, তো তোমরা এটা একটু মনে রাখতে পারো, ঠিক আছে। এরপরে দেখো যে শ্রেণী বিন্যাস আছে, এই যে বিশাল জীব জগৎ, এগুলারে ধাপে ধাপে যে আমরা জানি, হ্যাঁ, খুব অল্প সময় জানি, এটা কিসের উপর শ্রেণী বিন্যাসটা ভিত্তি করে, আমরা এই 16টা জিনিস তোমাদের বইয়ে দেখবা আছে, এই 16টা বিষয়ের উপর ভিত্তি করে প্রাণী জগৎকে বিভিন্ন ভাগে ভাগ করছে, ঠিক আছে, শ্রেণী বিন্যাস করছে নরমালি। দেহের আকারের উপর ভিত্তি করে করছে, হ্যাঁ, দেহের আকারের উপর কেউ কেউ আছে বড়, দেখতে অনেক বড়, আর কেউ কেউ আছে খুব ক্ষুদ্র, অণুবীক্ষণিক, যাদের মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায়। তাহলে দেহের আকারের উপর ভিত্তি করে কি অণুবীক্ষণিক প্রাণী, আরেকটা হলো কি বড় প্রাণী যেটা আছে, সংগঠন মাত্রা আছে, জীবন পদ্ধতি কিভাবে বাস করে, ঠিক আছে, স্থলজীবী না জলজীবী, পরজীবী, ঠিক আছে, মুক্তজীবী না পরজীবী, এগুলোর উপর ভিত্তি করে, তারপর ক্লিভেজ, ভ্রূণস্তর, মানে 16টা জিনিসের উপর ভিত্তি করে কি অঞ্চলায়ন, এই প্রত্যেকটা জিনিস আমাদের পড়তে হবে আলাদা আলাদা করে, প্রত্যেকটার এক্সাম্পল মনে রাখতে হবে। তাহলে চলো এই প্রতিটা জিনিস, তার মানে 16টা জিনিস আমরা করবো, তো চলো শুরু করি। প্রথমে কি আছে, প্রথমে আছে দেহের আকার, তাই না, দেহের আকারটা আমরা, দেহের আকারের উপর ভিত্তি করে প্রাণী জগৎকে কি কি ভাগে ভাগ করছে দেখি। এই যে দেখো, দেহের আকারের উপর ভিত্তি করে নরমালি দুই ধরনের, একটা হলো কি আনুবীক্ষণিক প্রাণী, আরেকটা হলো কি বৃহত্তর প্রাণী, ঠিক আছে। কি বললাম, একটা হলো আনুবীক্ষণিক প্রাণী, আরেকটা হলো কি বৃহত্তর প্রাণী। তাহলে আনুবীক্ষণিক প্রাণী মানে কি, যাদের অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়, যেমন মাছের ফুলকার প্রতিষ্ঠান জীবন, এটা তোমরা একটু মনে রাখবা, হ্যাঁ, ট্রাইকোডিনা অ্যানাবাসি, ট্রাইকোডিনা অ্যানাবাসি, এটা কি মাছের ফুলকার প্রতিষ্ঠান জীবন, একটা এককোষী ব্যাকটেরিয়া, এটা একটা, বুঝছো, একটা এককোষী একটা জীব যেটা মাছের ফুলকায় থাকে, ঠিক আছে, হ্যাঁ।
এটা হলো ট্রাইকোটিনা অ্যানাবেস, এটা মনে রাখবা মাছের ফুলকা থেকে। আরেকটা হলো বৃহত্তর প্রাণী, যেগুলো তুমি খালি চোখে দেখতে পারো, মানে বরে যা কিছু দেখতে পারো। গিনিপিগ, ক্যাভিয়া পোর্সেলাস, বৈজ্ঞানিক নামটা লাগে। বৃহত্তর প্রাণী তো সব আছে, মাছ, মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি যা আছে সব তো বৃহত্তর প্রাণী। আর ক্ষুদ্রতর প্রাণী নরমালি এটা। তো মাছের ফুলকার প্রতিষ্ঠান জীবাণুর বৈজ্ঞানিক নামটা কি? ট্রাইকোটিনা অ্যানাবেস, এটা তোমরা একটু মনে রাখবা। তাহলে দেহের আকারের উপর এটা গেল, ঠিক আছে। এবার 2 নম্বরে আসো যে সংগঠন মাত্রার উপর ভিত্তি করে কি কি। সংগঠন মাত্রা মানে আসলে কি কি দিয়ে গঠিত। তুমি যদি একটা মানুষকে খুবই ভাগ করো ক্ষুদ্র ক্ষুদ্র, যেমন যে কোনো পদার্থরে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করলে কি তুমি পরমাণু পাও, তেমনি মানুষ, জীব দেহ বা উদ্ভিদ দেহরে তুমি যদি ভাগ করো তাহলে তুমি কি কি পাবা? কোষ পাবা নরমালি, ঠিক আছে। অনেক কোষ। আবার কারো কারো নরমালি টিস্যু মাত্রার প্রাণী আছে, হ্যাঁ, অঙ্গ মাত্রা। তো এই জিনিসগুলো আসলে আগে দেখো। তো তোমাদের আগে একটা জিনিস জানা লাগবে, দেখো যে অনেকগুলা যে কোষ, এটা একটা কোষ, তাই না? একটা কোষ, মাঝখানে একটা নিউক্লিয়াস দিয়ে দিলাম, একটা কোষ। তাহলে অনেকগুলা কোষ মিলে কি তৈরি করে? একটা টিস্যু তৈরি করে, ঠিক আছে। টিস্যুতে তাহলে কি থাকবে? অনেকগুলা কোষ থাকবে, এই যে অনেকগুলা কোষ দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এটা হলো কি? টিস্যু, ঠিক আছে। তাহলে অনেকগুলো টিস্যু মিলে আবার একটা অঙ্গ তৈরি করবে, ঠিক আছে, অঙ্গ। তাহলে এটা আমি কি দিলাম? এটা হলো কি? এটা হলো পাকস্থলী, তাই না? এটা একটা পাকস্থলী, একটা অঙ্গ। আর এরকম অনেকগুলো অঙ্গ মিলে একটা তন্ত্র তৈরি করবে, যে পরিপাক তন্ত্র। পেটের মধ্যে আছে না পরিপাক তন্ত্র? পরিপাক তন্ত্র, ঠিক আছে। আচ্ছা, এটা হলো পরিপাক তন্ত্র গঠন করলো। তার মানে কি? এটা একটা কোষ, অনেকগুলা কোষ মিলে কি তৈরি করলো? টিস্যু। টিস্যুর সংজ্ঞা কি? অনেকগুলা কোষ যাদের কাজ একই, যারা একটা একই নির্দিষ্ট স্থান থেকে উৎপত্তি হয়, ঠিক আছে। সবার উৎপত্তি স্থান একই, তাদের টিস্যু বলে। মানে অনেকগুলা কোষ একসাথে যদি একই কাজ করে তাহলে তাদের টিস্যু বলে, ঠিক আছে। সবগুলা কোষেরই কাজ যদি একটা নির্দিষ্ট হয়, মানে তারা একই কাজ করবে, তারা হলো টিস্যু। তাহলে অনেকগুলো টিস্যু মিলে একটা অঙ্গ তৈরি করবে। যেমন এখানে কি তৈরি করছে? এখানে তৈরি করছে পাকস্থলী, তাই না? আর এই অনেকগুলা অঙ্গ মিলে কি তৈরি করছে? তন্ত্র। তন্ত্র বলে এরকম কি? পরিপাক তন্ত্র। যেমন পেটের মধ্যে পাকস্থলী আছে, আবার কি আছে তোমার, আরো অনেক কিছুই তো আছে, তাই না? পাকস্থলী আছে, ক্ষুদ্রান্ত আছে, বৃহদন্ত্র আছে, অগ্নাশয় আছে। তো এই সবগুলো মিলে কিন্তু পরিপাক তন্ত্র গঠন করতেছে তোমার পেটের মধ্যে। তেমনি তুমি যদি উপরের অংশ যাও, যে তোমার কি এই যে শ্বাসনালী, ফুসফুস, তাই না, এই জিনিসগুলা যেগুলো আছে, মুখগহ্বর, এই সবগুলা জিনিস ওরা আবার কি তৈরি করছে? ওরা আবার শ্বসন তন্ত্র তৈরি করছে। তেমনি মানব দেহে কি অনেক ধরনের তন্ত্র আছে, তাই না? রেচন তন্ত্র আছে, যারা আবার নিচে অবস্থিত। তো এই প্রত্যেকটা তন্ত্র আবার কি একটা জীব দেহ গঠন করে। তাহলে এগুলা অনেকগুলা তন্ত্র মিলে আবার কি জীব দেহ গঠন করছে পুরা, ঠিক আছে। তার মানে ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলা কোষ মিলে তৈরি করলো টিস্যু, অনেকগুলো টিস্যু মিলে তৈরি করলো একটা কি? অঙ্গ। অঙ্গ, ঠিক আছে। অনেকগুলো অঙ্গ মিলে তৈরি করে একটা তন্ত্র, পরিপাক তন্ত্র, রেচন তন্ত্র, রক্ত সংবহন, যাই হোক। আর অনেকগুলো তন্ত্র মিলে একটা জীবদেহ গঠন করতেছে, ঠিক আছে। তাহলে নর্মালি কোষ, টিস্যু তো এরকম এরকম কিছু কিছু প্রাণী আছে। দেখো তোমাদের বই একটু পরে তোমরা যখন দেখবা, যে তোমাদের বইয়ে কিন্তু পর্ব আছে এরকম ভাগ করছে, যে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, হ্যাঁ, নেমাটোডা, এরকম করে অনেকগুলো ভাগ করছে। তাহলে এই পর্বগুলা ভাগ করছে কিন্তু বিশেষ জিনিসের উপর ভিত্তি করে, অনুন্নতার দিক। যেমন পরিফেরা প্রথমে যেটা আছে, এটা কিন্তু কি সব থেকে অনুন্নত, তাই না? সবচেয়ে অনুন্নত, সবার প্রথমে যেটা দিয়েছে এটা সবচেয়ে অনুন্নত। অনুন্নত। তারপরে 2 নাম্বারটা কিন্তু এর থেকে একটু উন্নত, ঠিক আছে। 3 নাম্বারটা আবার কি? প্লাটিহেলমিনথেস, এই দুইটার থেকে উন্নত। 4 নাম্বারটা এরকম করে সবার লাস্টে আছে কর্ডাটা, যারা সব থেকে বেশি উন্নত, মানে মানুষ। তার মানে সব থেকে অনুন্নত প্রথমে, তারপরে এরকম। তাহলে সব থেকে অনুন্নত যারা, এরা হলো কি? কোষীয় মাত্রার প্রাণী, ঠিক আছে। এরা হলো কোষীয় মাত্রার প্রাণী। এদের দেহে কোনো টিস্যু গঠিত হয় না, এদের দেহে খালি কোষ, ঠিক আছে। এরা খালি কোষ দিয়ে তৈরি, এদের দেহে কোনো টিস্যু একসাথে গঠিত হইতে পারে না, ঠিক আছে। এদের দেহে টিস্যু গঠন করার ক্ষমতা নাই, এরা হলে যে কোষীয় মাত্রার প্রাণী, ঠিক আছে। তারপর টিস্যু মাত্রার প্রাণী। টিস্যু মাত্রার প্রাণী কি? 2 নাম্বার যারা উন্নত। এই দেখো প্রথমটা আছে কোষ, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার টিস্যু, টিস্যু মিলে তৈরি করছে 3 নাম্বারে অঙ্গ, আর এগুলা হলো তাই। তাহলে তুমি যদি পর্বগুলো বলো, প্রথমে দেখবা কি? পরিফেরা, 2 নাম্বারে দেখবা নিডারিয়া, 3 নাম্বারে দেখবা প্লাটিহেলমিনথেস। তাহলে ওই তিনটারে এই তিনটার সাথে কি করেসপন্ডিং করে পড়বা। মানে 1 নাম্বার হলো পরিফেরা, মানে পরিফেরা কি? শুধু কোষ মাত্রার প্রাণী, মানে এদের দেহে শুধু কোষ। এদের দেহে যে কোষগুলো আছে ওরা কি তৈরি? টিস্যু তৈরি করতে পারে না, ঠিক আছে। টিস্যু তৈরি করতে পারে না, টিস্যু তৈরি করতে পারে না, শুধু কোষ দিয়ে গঠিত, তৈরি করতে পারে না, করতে কি পারে না, ঠিক আছে। মানে ওদের টিস্যু তৈরি করার ক্ষমতা নাই, ওরা শুধু কোষ দিয়ে গঠিত। 2 নম্বরে যারা আছে এরা আবার টিস্যু মাত্রার প্রাণী, ঠিক আছে। তো এদের দেহে যে কোষগুলো আছে ওরা কিন্তু টিস্যু গঠন করতে পারে, কিন্তু এই টিস্যুগুলা কিন্তু আবার অঙ্গ গঠন করতে পারে না, তন্ত্র গঠন করতে পারে না, ঠিক আছে। তাহলে এরা নরমালি কি? টিস্যু মাত্রার। ওরা কারা? 2 নাম্বার নিডারিয়া, ঠিক আছে। 1 নাম্বার পরিফেরা, 2 নাম্বার নিডারিয়া। 3 নাম্বার হলো অঙ্গ মাত্রার প্রাণী, ঠিক আছে।
অঙ্গমাত্রা প্রাণী মানে প্লাটিহেলমিনথেস, এদের দেহে কোষগুলা মিলে টিস্যু তৈরি করে, টিস্যুগুলা মিলে অঙ্গ তৈরি করতে, কিন্তু অনেকগুলো অঙ্গ মিলে কোনো তন্ত্র তৈরি করতে পারবে না। আমাদের যেমন সেপারেট তন্ত্র আছে, এদের কিন্তু কি তন্ত্র তৈরি করতে পারবে না, ঠিক আছে। এরা নর্মালি অঙ্গমাত্রার প্রাণী। আর 4 থেকে এই 4 মানে তন্ত্র মানে এদের এই যে পরিপাক তন্ত্র, এই সব ধরনের তন্ত্র আছে, এরা হলো কি অধিকাংশ পর্ব, মানে বাকি যারা আছে সবাই, ঠিক আছে। বাকি যারা আছে এরা সবাই কি 4, মানে বাকি যারা তো উন্নত। তার মানে সবার প্রথমে তোমার বইয়ে দেখবে যে পরিফেরা আছে, যেটা সব থেকে অনুন্নত, তার মানে শুধু কোষ গঠন করবে, কোষ মাত্রার প্রাণী। 2 নম্বরে দেখবে যে নিডারিয়া কি তার এক স্টেপ উপরে, মানে টিস্যু মাত্রার প্রাণী, শুধু টিস্যু গঠন করতে পারে, বাকিগুলো পারে না। তারপর 3 নম্বরে তোমার বইয়ে দেখবে যে প্লাটিহেলমিনথেস আছে, তাহলে প্লাটিহেলমিনথেস কি শুধু অঙ্গ পর্যন্ত যাইতে পারে, তার উপরে যাইতে পারে না, এটা হলো অঙ্গ মাত্রার প্রাণী, ঠিক আছে। আর এরপরে যা আছে মানে নেমাটোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা সবগুলাই কি তন্ত্র মাত্রার প্রাণী, ঠিক আছে। ওরা তন্ত্রও গঠন করতে পারে, ঠিক আছে, তাহলে তন্ত্র। তাহলে এই তিনটা তোমার এমসিকিউ এর জন্য খুবই আসে, যে কোষ মাত্রার প্রাণী পরিফেরা, টিস্যু মাত্রার প্রাণী 2 নাম্বার নিডারিয়া, অঙ্গ মাত্রার প্রাণী প্লাটিহেলমিনথেস, বাকিগুলো তন্ত্র মাত্রার প্রাণী, ঠিক আছে। তাহলে সর্বপ্রথম নেমাটিয়ান পর্বের প্রাণীতে অঙ্গতন্ত্র দেখা যায়। নেমাটিয়ান এটা আগের নাম ছিল নেমাটিয়ান, ঠিক আছে। সর্বপ্রথম এটা তোমরা এমসিকিউ এর জন্য মনে রাখবে যে নেমাটিয়ান পর্বের প্রাণীতে অঙ্গ মাত্রা দেখা যায়। আচ্ছা, তাহলে এখানে গেল অঙ্গ, টিস্যু, কোষ, এগুলো সব তোমরা বুঝলা। তাহলে এবার আমরা আসি, দেখো 3 নাম্বার জীবন পদ্ধতির উপর ভিত্তি করে, ঠিক আছে। জীবন পদ্ধতির উপর ভিত্তি করে দেখো মুক্তজীবী মেইনলি 2 ভাগে ভাগ করা হয়েছে, মুক্তজীবী আর পরজীবী, ঠিক আছে। আরো এই 4টাও আছে, এই বাকি 2টাও আছে। দেখো মুক্তজীবী বলতে এই যে আমরা মানুষ, ঠিক আছে, আমরা আমার খাবারের গ্রহণ এই জিনিসগুলোর জন্য কারো উপর ডিপেন্ড করি না, তাই না। খাবার কিনে আনি, খাবার খাই বা খাবারই করে খাই, তাহলে আমরা হলো মুক্তজীবী। মানে এই যে কবুতর মানুষ যা কিছু আছে সবাই কিন্তু মুক্তজীবী, তাই না। কবুতরের বৈজ্ঞানিক নামটা মনে রাখবা, কলম্বা লিভিয়া। মানে যারা স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, ঠিক আছে, আশেপাশে তুমি স্বাধীনভাবে ঘুরে বেড়াইতে দেখতেছো, তারাই হলো মুক্তজীবী বা ফ্রি লিভিং, ঠিক আছে। এবার আসো পরজীবী। পরজীবী কি? পরজীবী হলো যকৃৎ কৃমি। দেখো এই যে কৃমি যেগুলা আছে তারা কিন্তু তোমার শরীর থেকে খাবার গ্রহণ করে, ঠিক আছে, তারা কিন্তু স্বাধীন না। তুমি যদি না খাও, তোমার শরীরে যদি পুষ্টি না থাকে, ওরা কিন্তু খাবার আর পাবে না, ওরা না খায় তখন কি হয়ে যাবে। তাইলে তোমার দেহে যে পুষ্টিগুলো আছে এগুলা ম্যাক্সিমাম এরা। এই জন্য দেখবা তুমি যখন ডাক্তারের কাছে যাবা যে আমার শরীরটা দুর্বল লাগতেছে, আমার একটা ভিটামিন দেন, তো ডাক্তার দেখবা যে ভিটামিনের সাথে কিন্তু কৃমির ট্যাবলেটও দেয়, তাই না। কৃমির ট্যাবলেটও দিয়ে দেয় ভিটামিনের সাথে, কারণ কি জানো, তোমার শরীরে যদি কৃমি থাকে তোমার ওই ভিটামিন কিন্তু ওই খায় নেবে, ঠিক আছে। তো এই কৃমির দেখবা যে ট্যাবলেট ডাক্তার তোমার দিয়ে দিচ্ছে, কারণ কি ওই কৃমি ধ্বংস করতে হবে, কারণ তোমার ম্যাক্সিমাম পুষ্টিগুলো ওরা খায় না। এই জন্য সব ধরনের কৃমি তারপর ইভেন তোমার এই যে মাথার যে উকুন আছে এরাও কিন্তু পরজীবী, তোমার রক্তই খাইতেছে, ঠিক আছে। তাহলে এরকম যারা অন্যের উপর ডিপেন্ড করে বেঁচে থাকে, অন্য প্রাণীর দেহে আশ্রয় গ্রহণ করে, হ্যাঁ, আশ্রয় দিয়ে দেহ থেকে খাবার গ্রহণ করে, তারা হলো পরজীবী। যেমন কি যকৃৎ কৃমি, ফ্যাসিওলা হেপাটিকা, ঠিক আছে। তাহলে এদের প্যারাসাইট বলে, তাহলে পরজীবী প্যারাসাইট, ঠিক আছে। তাহলে 2টা গেল। 3 নাম্বার দেখো মিথজীবী। এরা আবার কি জানো, ওই যে দেখো আমার মাথায় যে উকুন থাকতেছে বা আমার যে মানে কৃমি থাকতেছে, ওরা কিন্তু আমার কোনো উপকার করতেছে না, শুধু আমার ক্ষতিই করতেছে, আমার জিনিসগুলো খায় নিতেছে। কিন্তু এই মিথজীবী প্রাণী এমন যে 2টা প্রাণী থাকবে, দুইজনেই একজন আরেকজনের থেকে উপকার পাবে, ঠিক আছে। মানে দুইজনে উপকারে আছে, হ্যাঁ, আমিও দেই তুমিও দাও, হ্যাঁ, আমি এটা পারি না তুমি এটা পারো, ঠিক আছে। তো এটা খুবই সুন্দর একটা এক্সাম্পল আছে। দেখো 2টি ভিন্ন প্রজাতির প্রাণীর সহযোগিতা ও সহচার্যের ফলে উভয় উপকৃত হয়, ঠিক আছে, এটা মনে রাখবে যে উভয় এখানে উপকার হয়। এটা হলো মিথজীবী বা সিম্বায়ন্ট। মিথজীবী বা সিম্বায়ন্ট কি উভয় উপকৃত হয়, এদের মিথজীবী প্রাণী বলে। যেমন কি দেখো ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা আর হলো জো ক্লোরেলা শৈবাল। এটা হলো কি, এটা একটা হাইড্রা, তোমরা যখন হাইড্রা পড়বা তখন দেখবে যে ওখানে আছে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা, ঠিক আছে, এটা একটা সবুজ বর্ণের হাইড্রা, ঠিক আছে। আর এটা হলো শৈবাল। তো এই যে হাইড্রা আছে, হাইড্রার মধ্যে কি শৈবালটা থাকে, ঠিক আছে। শৈবাল যেহেতু সবুজ, আর হাইড্রা তো একটা প্রাণী, সে তো কি খাবার তৈরি করতে পারে না, তাই না, সে খাবার তৈরি করতে পারে না। কিন্তু এই জোক্লোরেলা শৈবাল এই কিন্তু সবুজ, মানে কিন্তু খাবার তৈরি করতে পারে, তাই না। শৈবাল মানে কি, সে মনে করো যে গাছের মতো, তাই না, সে খাবার কিন্তু তৈরি করতে পারে, সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি করতে পারবে। তো এই খাবারটা সে কি যে এরেও দিতে পারে নরমালি, ঠিক আছে। তাহলে হাইড্রা খাবার তৈরি করতে পারে না, খাবারের জন্য সে এর উপর ডিপেন্ড করে, তাহলে হাইড্রা এর থেকে খাবার পাইতেছে, ঠিক আছে। আবার শৈবাল দেখো, শৈবাল কিন্তু মানে সে তার নিজে চলাফেরা করতে পারে না, ঠিক আছে, তার অন্য একজনের দেহের উপরে থাকা লাগে। যেমন হাইড্রা নিজে নিজে চলাচল করতে পারে, কিন্তু শৈবাল চলাচল করতে পারে না, সে কারোর দেহের উপর যুক্ত থাকতে লাগে। তাহলে এই শৈবালটা আবার কি করে, এই হাইড্রার দেহের মধ্যে আশ্রয় গ্রহণ করে, ঠিক আছে। তাহলে শৈবাল হাইড্রার দেহে আশ্রয় গ্রহণ করে খাবার তৈরি করে। আবার দেখো শৈবালের শরীরে যে বজ্র পদার্থগুলো তৈরি হয় সেগুলা কি করে,
সেগুলো হাইড্রাতে দিয়ে দেয়। হ্যাঁ, হাইড্রা ওগুলারই করে দেয়, মানে বর্জ্য পদার্থ নিষ্কাশনে হেল্প করতেছে। আবার দেখো এই শৈবাল যেহেতু একটা কি উদ্ভিদ প্রজাতি, মানে কি এর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে অক্সিজেন নেয়, ঠিক আছে। আর হাইড্রা তো একটা প্রাণী, তার মানে সে কি করে, সে অক্সিজেন নেয়, কার্বন ডাই অক্সাইড দেয়। ফলে এই হাইড্রা যে কার্বন ডাই অক্সাইডটা দেয়, যেহেতু সে প্রাণী আমাদের মতো, সে কার্বন ডাই অক্সাইড ছাড়ে, এই শৈবালটা সেই কার্বন ডাই অক্সাইড নিয়ে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করে। হ্যাঁ, আবার হাইড্রা যে অক্সিজেন গ্রহণ করে সেটা কি এই যে এই উদ্ভিদের মতো শৈবাল যেটা ত্যাগ করে সেটা গ্রহণ করে। তার মানে একটা উদ্ভিদ একটা প্রাণী, আমরা যেমন আমি আর উদ্ভিদ যেভাবে উপকৃত হইতেছি, অক্সিজেন দিতেছে, খাবার দিতেছে, তো এরকম হ্যাঁ আশ্রয় দিতেছে, তার মানে তারা দুইজনে একজন আরেকজনের থেকে উপকার পাইতেছে, এই জন্য এরা হলো মিথজীবী, ঠিক আছে। এবার আসলে সহজীবী। দেখো এই মিথজীবীর মতোই, মানে দুইজন থাকতেছে, কিন্তু এই মিথজীবীতে তো একজন আরেকজন উপকার করতেছে, কিন্তু সহজীবীতে কি সবাই উপকার করতে পারে না, হয়তো দুইটার মধ্যে একজন উপকার করতে পারবে না। এরা উপকার না করলেও ক্ষতি করে না, ঠিক আছে। উপকার উপকার যদি নাও পারে তাও ক্ষতি করবে না, চুপ করে বসে থাকবে, উপকার না করলেও ক্ষতি করে না, ঠিক আছে। ক্ষতি করে না, যখন দুইজনে উপকার করবে তখন ওটা মিথজীবী। আর দুইজনের মধ্যে যদি দেখো যে একজন উপকার করতেছে না, চুপচাপ বসে থাকতেছে, ঠিক আছে, হ্যাঁ ক্ষতিও করতেছে না উপকারও করতেছে না, তাহলে ওটা হবে সহজীবী। ক্ষতি করে না, ক্ষতি করে না, ঠিক আছে। তাহলে এরা দেখবে যে উপকৃত, এই যে এরা একজন আরেকজন দ্বারা উপকৃত না হলেও ক্ষতিগ্রস্ত কখনো হয় না, ঠিক আছে। তাহলে এই চারটা জিনিস তোমরা দেখলে, এটা হলো কি কি কিসের উপর গেল, এটা গেল ওই যে জীবন পদ্ধতির উপর ভিত্তি করে। 4 নাম্বার দেখো ক্লিভেজ ও ভ্রূণীয় বিকাশের উপর ভিত্তি করে। দেখো এবার দেখো ক্লিভেজ, ক্লিভেজ জিনিসটা কি শোনো। ক্লিভেজ মানে একটা, এই যে এখানে আমি সংজ্ঞা দিয়ে দিয়েছি যে বিভাজন প্রক্রিয়ায় এককোষী জাইগোট, জাইগোট কিন্তু এককোষী, ঠিক আছে, এককোষী জাইগোট। আর জাইগোট সবসময় 2n, যার ক্রোমোজোম সংখ্যা 2n, কারণ শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে কিন্তু জাইগোট তৈরি করে, তাই না। শুক্রাণু আর ডিম্বাণু হ্যাপ্লয়েড, মানে n, ওই শুক্রাণু আর ডিম্বাণু n মিলিত হয়ে জাইগোট 2n তৈরি করে। তো এককোষী জাইগোটটা মিলে একটা মাত্র কোষ, তো একটা মাত্র জাইগোট কোষটা বারবার বিভাজিত হয়ে অনেকগুলো কোষ তৈরি করবে, সেটাই বলে ক্লিভেজ। তাহলে এই ক্লিভেজটা নরমাল কোষ বিভাজন তো বলা যেত, মাইটোসিস তো বলা যেত, তাই না, কারণ মাইটোসিসে তো একটা কোষ থেকে অনেকগুলো কোষ তৈরি হয়, একটা কোষ থেকে যেভাবে কোষ তৈরি হয় মাইটোসিসের মতোই। কিন্তু সমস্যা হয়েছে কি জানো, যে মাইটোসিসে এই যে একটা কোষ, এটা থেকে যে দুইটা কোষ তৈরি করে, এই দুইটা কোষ কিন্তু মাতৃ কোষের সমান, মানে এই কোষের আকার যেটুক এই কোষের আকার ততটুক সমান, ঠিক আছে, এটা হলো মাইটোসিস। তাহলে মাইটোসিস কি হইতেছে, মাতৃ মানে একটা বল থেকে তুমি হুবহু দুইটা বল তৈরি করছো, মানে আকার সমান, ঠিক আছে। কিন্তু ক্লিভেজে ওই আকার সমান হয় না, একটা বড় কোষ থেকে, দেখো এই যে একটা বড় কোষ, এটা থেকে তুমি যদি দুইটা কোষ তৈরি করো তাহলে এইরকম ছোট ছোট দুইটা কোষ তৈরি করতে পারো, ঠিক আছে। মানে এই দুইটা কোষ জোড়া লাগে এই কোষের সমানই হবে, সেটা হলো ক্লিভেজ। ক্লিভেজটা বুঝছো। তাহলে মাইটোসিস হলো কি, যে মাতৃ উদ্ভিদের সমান আকারের দুইটা কোষ তৈরি হয়, কিন্তু ক্লিভেজে মাতৃ উদ্ভিদের সমান আকার হয় না, মাতৃ উদ্ভিদ থেকে ছোট হয়, ঠিক আছে। তুমি যদি এটাকে 10টা ভাগে ভাগ করো তাহলে ছোট ছোট 10টা তৈরি করবে, যেই 10টাকে তুমি যোগ করলে মায়ের উদ্ভিদের সমান পাবা, মানে মাতৃকোষের সমান পাবা। এটা হলো নরমালি কি ক্লিভেজ। তো এটার তাহলে ক্লিভেজ কি, ক্লিভেজ হলো একটা মাইটোসিস কোষ বিভাজনের মতোই, কিন্তু এখানে কি হয়, এখানে তোমার যে অপত্য কোষগুলো তৈরি হয় আর মাতৃকোষের থেকে ছোট হয়, ফলে অপত্য কোষগুলো তুমি যদি জোড়া দাও তাহলে মাতৃ উদ্ভিদের সমান হবে, ঠিক আছে, মাতৃকোষের সমান হবে। তার মানে এই যে বড় একটা কোষ, এটা যদি আমি ভাগ করি নরমালি কি, যে ছোট ছোট দুইটা আমি কোষ পাবো, দেন এদের যদি আমি ভাগ করি তাহলে 4টা আরো ছোট কোষ পাবো, ঠিক আছে। এই যে এরা জোড়া দিলে এরা এরা পাবা, ঠিক আছে। তাহলে ক্লিভেজ, এটার আরেকটা নাম কিন্তু সদভেদ। ক্লিভেজ তোমাদের বইয়ে দেখো যে লেখা আছে কি সমভেদ, ঠিক আছে। এই সমভেদ মানে কি, সমভেদ, ঠিক আছে, মানে সবার আকার ছোট, সবগুলা সমান সমান, ঠিক আছে। এটা হলো ক্লিভেজ। তাহলে ক্লিভেজ আর মাইটোসিসের পার্থক্য তোমরা দেখলা। আচ্ছা, এই কুসুমের পরিমাণের উপর ভিত্তি করে ক্লিভেজ দুই ধরনের। আচ্ছা তোমরা দেখো একটা জাইগোট, তো জাইগোট মেইনলি কেমনে তৈরি হয় জানো, এটা একটা কি, এটা একটা ডিম্বাণু, আর ডিম্বাণু মানে কি ডিম, তাই না। ডিম্বাণু মানে কি, ডিম্বাণু মানে কিন্তু ডিম, তাই না, ডিম্বাণু মানে কি ডিম। এই ডিমে কি থাকে তোমরা দেখছো, কুসুম থাকে আর একটা সাদা অংশ থাকে না, তেমনি এই ডিম্বাণু তো এরকম কুসুম থাকে, আর একটা মনে করো যে একটা এর একটা থাকে, ঠিক আছে। তাইলে এই যে যখন এইটা ডিম্বাণু আর শুক্রাণু যে আছে, শুক্রাণু মনে করো সে যে এরকম করে আসে, সে আসে এখানে প্রবেশ করে কি তৈরি করতেছে, একটা জাইগোট তৈরি করতেছে, ঠিক আছে, এটা হলো জাইগোট। তাহলে এই জায়গাটাও তো ডিম থাকবে, তাই না, এই জায়গাটাও কিন্তু ডিম থাকে। তাহলে মেইনলি এই যে কুসুমের পরিমাণের উপর ভিত্তি করে, যেহেতু এই জায়গাটা কি শুক্রাণু আর ডিম্বাণুতে তৈরি, মানে ডিম্বাণুর দেহে জাস্ট শুক্রাণুটা প্রবেশ করলো, চেঞ্জ হলো, জায়গোট তৈরি হয়ে গেল, ঠিক আছে। যেহেতু ডিম্বাণুর আকার বড়,
তাইলে এখানেও তো তাহলে কুসুম থাকবে, তাই না? এখানেও তাহলে কুসুম থাকবে। তাহলে এই যে এখানে দেখবা যে কুসুমের পরিমাণের উপর ভিত্তি করে ক্লিভেজ দুই ধরনের। তাহলে যে কুসুম, এখন থেকে কুসুমটা কিন্তু মেইনলি পুষ্টি উপাদানের জন্য জড়িত। দেখো, যখন মানুষ, আমাদের মা যখন একটা বাচ্চা, মায়ের পেটে যখন একটা বাচ্চা থাকে, তখন ওই যে বাচ্চার যে আছে, নাভি আছে, বাচ্চার নাভি থেকে মায়ের ইয়ের মধ্যে কিন্তু একটা সংযোগ থাকে, ঠিক আছে? ওইটার এই যে তোমরা গর্ভফুল বলো বা অমরা বলে বা গর্ভফুল বলে, ওখানে কি হয়, ওখানে মায়ের দেহের যে পুষ্টি উপাদানগুলো আছে রক্তের মাধ্যমে সন্তানের দেহে আসে। আবার একই সাথে সন্তানের দেহে যেহেতু অনেক প্রক্রিয়াগুলো হয় যখন সে একটু ম্যাচিউর হয়, ফলে সন্তানের দেহে কিন্তু অনেক বজ্র পদার্থ উৎপন্ন হয়, যেটা ওই নারীর মাধ্যমে আবার মায়ের দেহে যায়। ফলে এই মায়ের দেহ আর সন্তানের দেহের মধ্যে একটা কানেকশন থাকে একটা নারী দিয়ে, ঠিক আছে? কিন্তু এই যে যেই জিনিসগুলো ডিম পারে, দেখো এই যে ডিম পারতেছে, মুরগি ডিম পারতেছে, তো মুরগির সাথে ডিমের তো আর কোনো কানেকশন নাই, তাই না? তো এই যে যে ডিম আছে, ডিমের মধ্যে তো কোনো নালী নেই মায়ের দেহে, তাহলে ডিমের মধ্যেও তো একটা বাচ্চা আস্তে আস্তে বড় হইতেছে, তাইলে তারও তো আস্তে আস্তে পুষ্টি দিতে হবে। কিন্তু ডিমের সাথে তো মায়ের কোনো একটা নারী নেই যে ওই পুষ্টি উপাদান দিবে। তাহলে এই জন্য ডিমের মধ্যে নর্মালি কুসুম থাকে, বুঝছো? সেই কুসুম থেকে তারা পুষ্টি উপাদান গ্রহণ করে, ওই ডিম থেকে বাচ্চা আস্তে আস্তে হয়ে যায়। তাহলে এই জিনিসটা আশা করি তোমরা বুঝছো, বুঝছো? এই জন্য এখানে ডিম থাকা লাগে। হ্যাঁ, তাহলে এখানে এই আস্তে আস্তে একটা টাইম যেই পর্যন্ত ডিম থাকা লাগে, যেই পর্যন্ত ম্যাচিউর না হইতেছে, এই পর্যন্ত কিন্তু ডিম থাকতে হয়, বুঝছো? তাহলে মানে কুসুম থাকতে হয়। তাহলে এই যে কুসুমটা আছে, এই কুসুমের পরিমাণের উপর ভিত্তি করে দেখো যে কুসুম যদি কম থাকে তাহলে হলোব্লাস্টিক ক্লিভেজ আর একটা মেরোব্লাস্টিক ক্লিভেজ। এটা কি বলছে দেখো, নর্মালি এই যে এটা একটা ডিম, ঠিক আছে? মনে করো যে এটা একটা ডিম, এখানে এইটার এই পাশে কুসুম আছে, এটা হলো কি কুসুম, এটা একটা কুসুম। কুসুম থাকে এক পাশে আর নিউক্লিয়াস থাকে আরেক পাশে, ঠিক আছে? আর এই পাশে থাকবে তাহলে মনে করো নিউক্লিয়াস। তাহলে এই কুসুমটা যদি এক পাশে থাকে, ঠিক আছে, যদি এক পাশে থাকে তার মানে কি হয়, এক পাশে থাকলে মানে মেরুর দিকে থাকতেছে। তাহলে এই পাশে তো তখন নিউক্লিয়াস আছে, তাই না? এই পাশে তখন নিউক্লিয়াস আছে, পুরোটা এটা নিউক্লিয়াস। তখন বিভাজন হবে কিন্তু নিউক্লিয়াসের, মানে এরকম করে এদের বিভাজন হবে, ঠিক আছে? ফলে এই পাশে বিভাজন হবে না। ফলে এই যে কুসুমের পরিমাণ যখন এক পাশে বেশি থাকে, এটার বলে মেরোব্লাস্টিক ক্লিভেজ, ঠিক আছে? তাহলে মেরোব্লাস্টিক ক্লিভেজ কিভাবে হইলো, যখন কুসুমটা এক প্রান্তে থাকবে, কুসুম এক প্রান্তে থাকবে, ফলে অপর প্রান্তে যে নিউক্লিয়াস আছে তার বিভাজন হবে, এটারে বলে মেরোব্লাস্টিক ক্লিভেজ। আর হলোব্লাস্টিক ক্লিভেজ যখন কি থাকবে, যখন কুসুমটা পুরা জায়গা জুড়েই ছড়ায় ছিটায় থাকবে, ঠিক আছে? ছড়ায় ছিটায় থাকবে, তখন মানে পুরো জায়গাতে কুসুম আছে, তখন কিন্তু পুরা কোষটা এইভাবে বিভাজিত হবে, ঠিক আছে? এভাবে পুরো কোষটাই বিভাজিত হবে। তাহলে ওটারে বলে হলোব্লাস্টিক ক্লিভেজ। হলো মানে কি, হলো মানে সব, মানে পুরোটাই, তাই না? পুরোটাই। তাইলে হলো মানে পুরোটাই, মানে এই যে পুরো কোষটাই তখন বিভাজিত হবে, ঠিক আছে? ডিমের পরিমাণ যেহেতু ছড়ায় ছিটে আছে পুরো কোষটাই। আর ডিমের পরিমাণ যদি এক প্রান্তে অনেক বেশি থাকে, সরি কুসুমের প্রান্ত, কুসুম বারবার আমি ডিম বলতেছি, মনে করো কুসুম, আর কুসুমের পরিমাণ যদি এক প্রান্তে বেশি থাকে তাহলে অপর প্রান্তে কিন্তু কোষ বিভাজন হবে, ঠিক আছে? তো এটা যেহেতু এক প্রান্তে হইতেছে, এটা হলো মেরোব্লাস্টিক, মেরো মানে কি প্রান্ত, ঠিক আছে? ফলে কুসুমের পরিমাণ যদি এক প্রান্তে বেশি থাকে, ফলে অপর প্রান্তে কোষ বিভাজন হবে, যেটারে মেরোব্লাস্টিক ক্লিভেজ বলে। এই ক্ষেত্রে কুসুমের পরিমাণ বেশি থাকে। আর হলোব্লাস্টিক ক্লিভেজ কি, কুসুমের পরিমাণ যখন কম থাকবে কিন্তু ছড়ায় ছিটায় থাকবে, তখন পুরো কোষটাই বিভাজিত হবে, যেটা হলো হলোব্লাস্টিক ক্লিভেজ, বুঝছো? তাহলে ক্লিভেজ, হলোব্লাস্টিক ক্লিভেজ এটা কি, এটা বুঝছো তোমরা? তাহলে এরপরে আসে এই যে হলোব্লাস্টিক ক্লিভেজ মানে পুরোটাই। কুসুমের পরিমাণ কম থাকে মানে এই যে পুরো জায়গাটাতে ছিটায় আছে, তাই না? কুসুমটা পুরো জায়গাতে ছিটায় আছে। আর মেরোব্লাস্টিক কি, জাস্ট কুসুমটা এক প্রান্তে আছে, এক প্রান্তে কুসুম আছে, ঠিক আছে? এটা হলো কি কুসুম, ঠিক আছে? তাইলে এবার এই বিভাজন বেশি হয়, দেখো এই যখন হইতেছে পুরো জায়গাটাই বিভাজন হইতেছে না, পুরো জায়গাটাই বিভাজন হচ্ছে, ফলে অনেক বিভাজন হয়ে যেতেছে, তাই না? বিভাজন বেশি হচ্ছে। আচ্ছা, অ্যানিমেল আর ভেজিটেবল থাকে না এখানে, ঠিক আছে? এখানে এনিমেল আর ভেজিটেবল থাকে না, এখানে অ্যানিমেল আর ভেজিটেবল দেখো, এই যে দেখো যে প্রান্তে নরমালি কি কুসুম থাকে, কুসুম যে প্রান্তে থাকে সেটার বলে ভেজিটাল পোল, ঠিক আছে? কুসুম যে প্রান্তে থাকে সেটার বলে ভেজিটাল পোল। কুসুম এই প্রান্তে আছে, এটার বলে ভেজিটাল পোল। আর নরমালি অপর প্রান্তে যে নিউক্লিয়াস থাকে, যেখান থেকে প্রাণীটা তৈরি হয়, নিউক্লিয়াস, নিউক্লিয়াস, ঠিক আছে? ওই নিউক্লিয়াস বিভাজনের মাধ্যমে যে প্রাণীটা তৈরি হইতেছে, মানে কি এনিমেল তৈরি হয়, সেটারে বলে কি, এনিমেল পোল, ঠিক আছে? তার মানে কুসুম যে প্রান্তে থাকতেছে সেটার হলো ভেজিটাল পোল। আর এনিমেল তৈরি হবে যেখান থেকে, মানে নিউক্লিয়াস যেখানে থাকবে, ঠিক আছে? নিউক্লিয়াস যেখানে থাকবে ওটার বলে কি, ওটার বলে এনিমেল পোল। তাহলে এনিমেল পোল আর ভেজিটাল পোল বলছো, তাহলে হলোব্লাস্টিক যেহেতু কুসুম পুরো জায়গাতেই ছিটায় আছে, ফলে এখানে নরমালি কোনো পোল তৈরি হইতেছে না, ফলে এনিমেল আর ভেজিটাল পোল তার মানে থাকে না, ঠিক আছে? আর মেরোব্লাস্টিক যেহেতু এক পাশে কুসুমের পরিমাণ বেশি থাকে, হ্যাঁ, ফলে কম অংশের বিভাজন হয়, ফলে জাস্ট এই পাশের অংশে কিন্তু বিভাজন হয়, ঠিক আছে? কুসুমের কিন্তু এই জায়গাতে বিভাজন হয়, ফলে কম অংশের বিভাজন হয়। আর অ্যানিমেল আর ভেজিটেবল থাকে, ঠিক আছে?
বুঝছো তাহলে? আর এখানে কি বিভাজন বেশি হয়, মানে পুরো জায়গাটাই বিভাজন হয়ে যায়, আর এখানে কম হয়। তাহলে পার্থক্যটা বুঝছো, এনিম্যাল কোষ ভেজিটেবল বুঝছো। এখন ভ্রূণীয় কোষের ভবিষ্যৎ পরিস্ফুটনের ভিত্তিতে ক্লিভেজ দুই ধরনের। দেখো ক্লিভেজ মানে ক্লিভেজ তোমার একটা কোষ থেকে অনেকগুলো কোষ তৈরি হইতেছে, তাই না? বহু কোষে ভ্রূণ মানে ওই যে তোমার জাইগোটটা বারবার বিভাজিত হইতেছে, বিভাজিত হয় একটা জাইগোট কোষ, সেটা থেকে প্রথমে কি তৈরি করবে, দুইটা কোষ তৈরি করবে, দুইটা থেকে কি তৈরি করবে, চারটা, ঠিক আছে? তারপর চারটা থেকে কি তৈরি করবে, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, 32টা, এইভাবে কিন্তু অনেকগুলা কোষ তৈরি করবে। তখন ওরা কি করবে, এই যে এরকম এরকম একটা বলের মতো গোল বল, নিরেট একটা বল তৈরি করবে, যেটা কি বলে মরুলা, ঠিক আছে? এটা বলে কি মরুলা। মরুলা কি নিরেট বল, মানে বলের ভিতরে কোনো ফাঁপা নাই। তোমরা যে ক্রিকেট বল খেলো, ভিতরে কোনো ফাঁকা জায়গা নাই না, ওই পুরো একটা বলের মতো অনেকগুলো ছোট ছোট কোষ মিলে এরকম একটা গোল বলের মতো তৈরি করবে, এটার বলে মরলা। এরপর মরলার কি হয়, মরলার মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়, যেটারে এই ফাঁকা জায়গা বিশিষ্ট এই প্রতিটা এগুলার এই অবস্থাটা কি বলে, ব্লাস্টুলা। ব্লাস্টুলা, ঠিক আছে? এই প্রত্যেকটা কোষকে বলে ব্লাস্টোমিয়ার, আর পুরোটারে বলে ব্লাস্টুলা। আর কেন্দ্রের যে ছিদ্র জায়গা ওটারে বলে কি, ব্লাস্টোসিল। ব্লাস্টোসিল, ঠিক আছে? তাহলে এক একটা কোষকে কি বলে, ব্লাস্টোমিয়ার, পুরাটাই বলে ব্লাস্টুলা। এই যে মাঝখানে যে ফাঁকা জায়গা সৃষ্টি হইলো, এক সারি বিশিষ্ট একটা কোষের তৈরি করবে, মাঝখানে ফাঁকা জায়গা তৈরি করবে, ফাঁকা জায়গার নাম ব্লাস্টোসিল, পুরো অবস্থাটার নাম ব্লাস্টুলা, আর এক একটা কোষের নাম কি, ব্লাস্টোমিয়ার। তাহলে মরলার পরে এগুলা তৈরি হয়, মানে একটা কোষ এইভাবে দুইটা কোষ তৈরি করতেছে, ঠিক আছে? তারপর চারটা, এমনি কিন্তু অনেকগুলো কোষ তৈরি হইতেছে। তাহলে এই যে অনেকগুলো কোষ তৈরি করতেছে, দেখো এই একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হলো, এই প্রত্যেকটা কোষ যদি একটা পুরা ভ্রূণ তৈরি করতে পারে, মানে ভ্রূণ মানে কি, ওই যে তোমার মানুষ যে তৈরি হয়, যেই আদি অবস্থা থেকে মানুষ তৈরি হয়, মানে এই জায়গোটটা বারবার বিভাজিত হয়, এই যে অনেকগুলো কোষ বিশিষ্ট একটা যে অবস্থাটা তৈরি করে, এটাকে কিন্তু ভ্রূণ বলে, বুঝছো? তার মানে জায়গাটা বারবার বিভাজিত হয়ে যে একটা জিনিস তৈরি করে ওইটাকে ভ্রূণ বলে। তারপর ওই ভ্রূণের থেকে কিন্তু একটা পুরো একটা মানুষ তৈরি হয়, তাই না? জাইগোট, জাইগোট, জাইগোট থেকে কি ভ্রূণ, ভ্রূণ মানে কি ওই ছোট বাচ্চা, ঠিক আছে? ভ্রূণ মানে ছোট বাচ্চা, তারপর কি পুরো একটা মানুষ তৈরি করে। তাইলে এই জায়গোটটা তো কি হইতেছে, জায়গোটটা আস্তে আস্তে এই যে বিভাজিত হইতেছে, তাহলে এই একটা সিঙ্গেল কোষ যদি পুরো একটা ভ্রূণ তৈরি করতে পারে, ঠিক আছে, তাহলে ওইটারে বলে কি, ওইটারে বলে, দেখো পুরো ভ্রূণ তৈরি করার ক্ষমতা ধারণ করে, ওইটারে বলে কি, অনির্দিষ্ট ক্লিভেজ, ঠিক আছে? মানে একটা সিঙ্গেল কোষ পুরো একটা, দেখো এই যে একটা জায়গোট, জায়গোটটা দুইটা কোষ বিভাজিত হলো, পরে এই দুইটা কোষ যদি আলাদা হয়ে যায় না, এই একটা কোষ এই একটা কোষ, দেন এই কোষটা বিভাজিত হয়ে অনেকগুলো কোষ তৈরি করে পুরো একটা ভ্রূণ তৈরি করছে। আবার এই কোষটা অনেকগুলা বিভাজিত হয়ে আরেকটা ভ্রূণ তৈরি করছে, ফলে দুইটা বাচ্চা তৈরি হয়েছে। তোমরা দেখছো না যে টুইন তৈরি হয় না, যমজ বাচ্চা, যমজ বাচ্চা তৈরি হয় কেমন, এই যে জায়গোটটা বিভাজিত হয়ে দুইটা কোষ তৈরি করছে, ওই দুইটা কোষ আলাদা হয়ে আলাদা আলাদা করে দুইটা ভ্রূণ তৈরি করে ফেলছে, বুঝছো? এই জন্য ওটা হলো কি, টুইন তৈরি হয়। কিন্তু এই দুইটা কোষ যদি বিভাজিত আবার চারটা তৈরি করে, ওরা যদি এবার একসাথে হয়ে অনেকগুলো কোষ তৈরি করে একটা সিঙ্গেল ভ্রূণ তৈরি করে, ফলে একটা সিঙ্গেল বাচ্চা তৈরি করে, ফলে ওইটা কিন্তু আর কি, মানে টুইন হয় না, একটাই বাচ্চা হয়। তাইলে যদি এরকম একটা সিঙ্গেল কোষ পুরো একটা ভ্রূণ তৈরি করার ক্ষমতা রাখে, ওইটার বলে অনির্দিষ্ট ক্লিভেজ, ঠিক আছে? তাহলে অনির্দিষ্ট ক্লিভেজ কি, দেখো বলছে যে যে ভ্রূণীয় পরিস্ফুটনে ক্লিভেজের প্রাথমিক ধাপে উৎপন্ন প্রতিটি কোষ, এই যে মানে একটা কোষ থেকে যে দুইটা কোষ তৈরি করলো, মানে এই দুইটা কোষ প্রতিটাই কি একটা পুরা ভ্রূণ তৈরি করতে পারবে, এদেরকে অনির্দিষ্ট ক্লিভেজ বলে, ঠিক আছে? পুরো একটা ভ্রূণ তৈরি করতে পারবে, এদের বলে অনির্দিষ্ট ক্লিভেজ। আর নির্দিষ্ট ক্লিভেজ কি, নির্দিষ্ট ক্লিভেজ কি বা ডিটারমাইন ক্লিভেজ, যে ভ্রূণীয় পরিস্ফুটনে ক্লিভেজের প্রাথমিক ধাপেই উৎপন্ন প্রতিটি কোষের পরিস্ফুটনগত ভাগ্য নির্ধারিত হয়ে যায়, তারা নির্দিষ্ট ক্লিভেজ বলে। মানে এদের ভাগ্য নির্ধারিত, মানে এই কোষগুলা যে বিভাজিত হইতেছে, এরা নর্মালি একটা পুরা ভ্রূণ তৈরি করতে পারবে না, এরা ভাগ হয়ে যাবে, ঠিক আছে? যেমন এই কিছু কোষ আমার হাত তৈরি করবে, কিছু কোষ আমার পা তৈরি করবে, ঠিক আছে, কিছু কোষ আমার মাথা তৈরি করবে, মানে এদের ভাগ্য নির্ধারিত, কোন কোষগুলো কি কি কাজ করবে, এরা এদের ভাগ্য নির্ধারিত, ঠিক আছে? এদের ভাগ্য নির্ধারিত, তাহলে ওইটাকে কি বলে, নির্দিষ্ট ক্লিভেজ। মানে একটা কোষ থেকে অনেকগুলো কোষ তৈরি করলো, ফলে ওই কোষগুলো তাদের কাজ নির্দিষ্ট, ওরা জানে ওরা কি কি কাজ করবে। এই কোষগুলো তো অবশ্যই পরে স্তর ভাগ করবে, তাই না? ফলে যে তোমার এই যে তিনটা স্তর তৈরি করে না, এন্ড তিনটা যে লেয়ার তৈরি করে, ওই তিনটা লেয়ার লেয়ার তৈরি করে, তিনটা লেয়ার থেকে কি পুরো একটা মানুষ তৈরি হয়, তাই না? আমরা এগুলো দেখছি না? তাহলে ওরকম যদি হয়, মানে একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, এই এগুলা আছে না, একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, এই তিনটা তৈরি করে, ওগুলা থেকে আবার কি তোমার যে বাইরে যেটা থাকে একটোডার্ম, একটোডার্ম থেকে কি তোমার যে ত্বক তৈরি হয়, চুল তৈরি হয়, নখ তৈরি হয়। মেসোডার্ম থেকে তোমার নর্মালি কঙ্কাল তন্ত্র তৈরি হয়। আর এন্ডোডার্ম থেকে তোমার রক্ত, হার্ট, তাই না, ফুসফুস, এই জিনিসগুলো তৈরি হয়। তার মানে ওই যে ভ্রূণটা থেকেই পরে স্তর ভাগ হয়ে যায়, ঠিক আছে? এই যে আমরা দেখলাম যে
এই যে ব্লাস্টুলাটা দেখলাম না, এটা এক স্তর, এখান থেকে আবার 3টা স্তর তৈরি হয়, ওটার বলে গ্যাস্ট্রুলা। ঠিক আছে, এগুলা তোমরা পরে পড়বা, আমরা পরে পড়াবো, এগুলা তোমার লাস্টের অধ্যায়ে অনেক বেশি আছে। তাহলে ব্লাস্টুলা থেকে গ্যাস্ট্রুলা 3টা স্তর তৈরি হয়, ওই 3টা স্তর থেকে পুরো একটা মানুষ তৈরি হইতেছে। তাইলে যদি এই কোষগুলোর কাজ নির্দিষ্ট থাকে যে ওই 3টা স্তর তৈরি করবে, দেন ওই 3টা স্তর থেকে বাইরের স্তর থেকে এই জিনিস তৈরি করবে, ভিতরের স্তর থেকে এই জিনিস তৈরি করবে, মানে ওরা একদম নির্দিষ্ট, ওরা জানে ওদের কাজ কি, এরা প্রত্যেকটা কোষই জানে এদের কাজ কি। তাহলে এরা যদি এরকম নির্দিষ্ট কাজ ওরা জানে, তাহলে ওটা হবে নির্দিষ্ট ক্লিভেজ। আর এরা নর্মালি এদের নির্দিষ্ট কাজ জানে না, ফলে এদের প্রত্যেকটা কোষই পুরো একটা ভ্রূণ তৈরি করার ক্ষমতা রাখে। ঠিক আছে, অনেকের পেটে দেখবা যে এই যে বিদেশি খবর দেখো 10টা বাচ্চা তৈরি হয়েছে না, একবারে 10টা বাচ্চা প্রসব করছে, তার মানে এই যে এরা বিভাজিত হয়ে 10টা কোষ তৈরি করছে, ওই প্রত্যেকটা 10টা কোষ 10টা ভ্রূণ তৈরি করছে, ফলে 10টা বাচ্চা তৈরি হয়ে গেছে। ফলে এদের কিন্তু কাজ নির্দিষ্ট না, এরা জানেই না। ঠিক আছে, এদের কাজ নির্দিষ্ট না, এদের এদের একটা ভ্রূণ একটা বাচ্চাও তৈরি করতে পারে, আবার কোষ বিভাজন হয়ে যেতে পারে, মানে যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে, তাহলে এদের যেহেতু কাজ নির্দিষ্ট না, অনির্দিষ্ট, এদের একটা কোষ একটা ভ্রূণ তৈরি করতে পারে। ঠিক আছে, এদের অনির্দিষ্ট ক্লিভেজ বলে। আর নির্দিষ্ট ক্লিভেজ মানে কি, এরা জানে যে এদের বিভাজন হইতে হবে, হয়ে একটাই মানুষ তৈরি করবে, ফলে এই কোষগুলো কাজ ভাগ করে নেবে, কোনো কোনো কোষ মাথা তৈরি করবে, কোনো কোনো কোষ পা তৈরি করবে, এরকম। তাহলে আশা করি এটা তোমরা যতটুকু আমি বলছি অতটুকু বুঝছো, অতটুকু বুঝলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এরপরে যেটা আসো দেখো, এখন এই অরিও ক্লিভেজ, এখন দেখো বিভাজন তলের উপর ভিত্তি করে কয়টা তলে ভাগ হবে। আমরা তো জানি একটা কোষ থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এই বিভাজন তলের উপর ভিত্তি করে কোষগুলো আছে অরিও ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, আর একটা সর্পিল ক্লিভেজ। অরিও ক্লিভেজ বা কি রেডিয়াল, রেডিয়াল ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় মানে কি বাইল্যাটেরাল, এগুলা এমসিকিউ বাইল্যাটেরাল। আর সর্পিল ক্লিভেজ কি স্পাইরাল। শোনো, এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট হলো তোমার এক্সাম্পল, এমসিকিউ এক্সাম্পল আসবে। ঠিক আছে, তুমি যদি এখন আমি যেগুলা বলবো এগুলো যদি নাও বুঝো, কিন্তু তোমার এক্সাম্পল গুলো খুবই গুরুত্ব, এটা মনে রাখা লাগবে। ঠিক আছে, উদাহরণগুলো যেগুলো আছে, যেমন অরিও, অরিওর অ আছে, আর্থ্রোপোডাতে অ আছে। ঠিক আছে, এটা দিয়ে মনে রাখতে পারো, অরিওতে অ আছে, আর্থ্রোপোডাতে অ আছে। তো আর্থ্রোপোডা পর্বের সকল প্রাণী কি অরিও ক্লিভেজ হয়। ঠিক আছে, এবার আসো দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। দ্বিপার্শ্বীয় ক্লিভেজ কি, নরমালি কর্ডাটা পর্বের প্রাণী। দেখো, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ মানে দুইটা পার্শ্ব যাদের আছে, যেমন আমরা মানুষ, আমারে তুমি যদি মিডিল বরাবর কাটো, মিডিল বরাবর কাটলে দুই পাশে একটা সিমিলার জিনিস পাবা না, এক পাশে একটা হাত, আরেক পাশে একটা হাত, এক পাশে একটা পা, আরেক পাশে একটা পা। তারপর তুমি যদি একটা পাখিকে কাটো, পাখির দেখবে এক পাশে একটা ডানা, এক পাশে একটা ডানা, মানে সিমিলার না। এরকম দ্বিপার্শ্বীয় দুইটা পার্শ্ব যাদের সমান থাকে, ওরা ম্যাক্সিমাম কিন্তু কর্ডাটা পর্বেই আছে। ঠিক আছে, যেমন এই যে বাঘ দেখবা দুই পা দুই পাশে, মানে এদের বাঘ মানে মানুষ, এরা সবই কিন্তু দ্বিপার্শ্বীয়। তাহলে দ্বিপার্শ্বীয় হলো কি মেইনলি কর্ডাটা। ঠিক আছে, আমরা মানুষ টানুষ যা যেখানে আছে কর্ডাটা, তাহলে দ্বিপার্শ্বীয় বা বাইলেটারের উদাহরণ হলো কি কর্ডাটা পর্বের প্রাণী। আরেকটা আছে সর্পিল ক্লিভেজ, যেটা অ্যানিলেটার মলাস্কা, এএম। ঠিক আছে, অ্যানিলেটার মলাস্কা পর্বের প্রাণীদের কি সর্পিল ক্লিভেজ। তোমরা যদি এক্সাম্পল গুলো মনে রাখো তাইলেই হইলো। আর এবার আসো অরিও ক্লিভেজ, নরমালি কি, এই যে একটা, এটা একটা জাইগোট, এটা জাস্ট বিভাজিত হয়ে কি তৈরি করছে, এই যে দুইটা কোষ তৈরি করলো। ঠিক আছে, দেন এখান থেকে আবার কি হবে, চারটা কোষ তৈরি করলো। ঠিক আছে, মানে এইটার আবার মিডিলে ভাগ হবে, এইটার আবার মিডিলে ভাগ হবে, দেন এগুলো আবার কি তৈরি করবে, দেখো এই এই দিক বরাবর ভাগ হবে, এই দিক বরাবর ভাগ হবে, এই দিক বরাবর ভাগ হবে, এই দিক বরাবর ভাগ হবে। ঠিক আছে, ফলে এরা কি এই যে এদিক বরাবর যে ভাগ হয়, এর উপরে একটা কোষ তৈরি করবে, এর উপরে একটা কোষ তৈরি করবে, এর উপরে একটা কোষ তৈরি করবে, এর উপরে, মানে 8টা কোষ তৈরি হয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, 8টা কোষগুলো নরমালি যে এমনে থাকে, এমনে থাকবে, এমনে থাকবে, এমনে থাকবে। ঠিক আছে, এই চারটা, এই চারটার উপরে আবার চারটা থাকবে, তোমাদের এগুলো আমি দেখাইতে পারতেছি না, এই চারটার উপরে কিন্তু আবার চারটা থাকবে। ঠিক আছে, এগুলো আমি পরে পরে একটা চিত্রে দেখাবো। তাহলে নরমালি এটা খুবই একটা সিমিলার প্রসেস, জাস্ট অর্ধেক অর্ধেক ভাগ হতে থাকবে। ঠিক আছে, অর্ধেক চারটা, চারটা থেকে 8টা, তবে এই চারটার উপরে চারটা থাকে, বুঝছো? এটা কেমনে আমি তোমাদের একটু পর দেখাইতেছি। আর বায়োলেটারাল ক্লিভেজ, এটা নরমালি কি যে একটা ভাগ হইলো, এটা কিন্তু রেডিয়াল ক্লিভেজ। ঠিক আছে, বা অরিও ক্লিভেজ। অরিয়াল ক্লিভেজে জাস্ট কি প্রথম একটা কোষ থেকে মাঝখানে বরাবর দুইটা হয়, তারপর ওদের মাঝখানে বরাবর চারটা হয়। তাহলে এই বাকি দুইটা যে প্রসেস আছে, মানে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ আর সর্পিল ক্লিভেজ, এই দুইটা ক্লিভেজে এই দুইটা স্টেপ হয়। ঠিক আছে, মানে এই চারটা কোষ মানে এরা সিমিলার, এই যে এরকম হইতেছে, দেন কি তৈরি হবে, এই যে এরকম, মানে এই দুইটা প্রসেস এই তিনটার ক্ষেত্রে আছে। এরপরে যায় আলাদা, এরপরে দেখো এই পাশে যে কোষগুলো আছে এরা শুধু বিভাজিত হয়, মানে পার্শ্ব বরাবর শুধু বিভাজিত হয়, এই দিক বরাবর সংখ্যা বাড়াবে, এই দিক বরাবর সংখ্যা বাড়াবে, ফলে দুই পার্শ্বে তৈরি করবে, যেমন আমাদের দুই হাত তৈরি করে। ঠিক আছে, ফলে এদের এদের যেহেতু কি চার দিকের কোষগুলো বিভাজিত হয়ে এদের সংখ্যা বাড়াইতেছে চারদিকে, কিন্তু এদের এখন পরে কি হবে, এই যে চার ভাগে ভাগ হওয়ার পর, চারটা কোষ হওয়ার পর পরবর্তীতে এদের কি জাস্ট পাশাপাশি কোষগুলো বেশি তৈরি করবে, মানে দুই পার্শ্ব বরাবর। বাইল্যাটারাল মানে কি, দুই পার্শ্ব বরাবর, মানে এই পার্শ্ব আর এই পার্শ্ব, এই পার্শ্ব আর এই পার্শ্বতে এদের সংখ্যা বাড়ায়, এই দিক বেশি কোষ বানাবে, এই দিক বেশি কোষ বানাবে।
এটা হলো দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, ঠিক আছে। আর সর্পিল ক্লিভেজটা একটু অন্যরকম। দেখো এই যে এটা আমি তো বললাম যে প্রথম দুই স্টেপ সবারই একই, এরকম, তারপর কি এরকম না। এবার এখানে কি হয় জানো, নরমালি তোমাদের আমি দেখাই যে এরকম 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 চারটা কোষ তো এখানে আছে, এই চারটা কোষের উপরে কিন্তু উপর উপর চারটা কোষ আবার তৈরি হয়, ঠিক আছে। উপর উপর, এটা তোমাদের এইভাবে দেখা যাইতেছে না, উপর উপর চারটা কোষ তৈরি হয়, কিন্তু এই চারটা কোষ স্পাইরাল। স্পাইরাল মানে কি জানো, ঘূর্ণন, মানে হালকা একটু ঘুরে যায়, ঠিক আছে। কোষগুলো একটু ঘুরে যায়, যেমন এইটার উপরে তো একটা কোষ ছিল, এইটার উপরে একটা কোষ ছিল, এটার উপরে আরেকটা কোষ, এটার উপরে আরেকটা কোষ, এটার উপরে আরেকটা কোষ, আমরা উপর থেকে দেখতেছি। তাহলে এই কোষটা একটু ঘুরে এইটার মাঝখানে চলে আসে, ঠিক আছে। আবার এই উপর যে কোষ আছে সেটা ঘুরে আবার এইটার এখানে চলে আসে, গর্তে চলে আসে। এইটার উপর যে কোষটা ছিল সেটা একটু ঘুরে এই জায়গাতে চলে আসে, এটার উপর যে কোষটা ছিল এটা এখানে চলে আসে, ঠিক আছে। ফলে এর উপর থেকে কোষটা কই গেল, এখানে গেল, ঠিক আছে। এর উপর থেকে কোষটা এখানে গেল। তো এরকম আরেকটা জিনিস মনে রাখবা যে সর্পিল ক্লিভেজে প্রথম যে চারটা কোষ তৈরি হয় সেই চারটা কোষের থেকে পরবর্তী চারটা কোষ কিন্তু আকারে ছোট হয়, ঠিক আছে। এটা একটা আছে, তোমরা শুধু মনে রাখবা পরবর্তী চারটা কোষ ছোট, তো ওরা ফাঁকে ফাঁকে যায় নরমালি, ঠিক আছে। ছোটগুলা ফাঁকে ফাঁকে যায়, তোমরা এক্সাম্পল গুলো মনে রাখবা। এবার একটা চিত্র দেখাই তোমাদের। এই যে দেখো, এটা হলো রেডিয়াল, ঠিক আছে। রেডিয়াল বা কি অরিও। তাহলে এখানে দেখো যে একটা কোষ, এই যে দুইটা কোষ তৈরি হলো, ঠিক আছে, পাশাপাশি দুইটা, এই দুইটা আবার এইদিকে চারটা কোষ তৈরি করলো, ঠিক আছে। তোমরা পাশ থেকে এই চারটা কোষের উপরে কিন্তু দেখো যে আবার চারটা কোষ, তো এমনি মেইনলি থাকবে, ঠিক আছে। চারটা কোষের উপরে চারটা কোষ হয়ে গেল, এটা হলো অরিও ক্লিভেজ, ঠিক আছে। এই দুইটা পাশাপাশি ভেঙে চারটা তৈরি হলো পাশাপাশি, এই চারটার উপরে আবার চারটা হইলো, ঠিক উপর উপর চারটা থাকলো, ঠিক আছে। এটা একটা স্পাইরাল ক্লিভেজ। এটা হলো কি সর্পিল ক্লিভেজ। সর্পিল যেটা দেখছো, সর্পিল সেটা দেখো যে একটা কোষ থেকে দুইটা কোষ ছিল, দুইটা কোষ থেকে চারটা কোষ, মানে এটার মধ্যে চারটা কোষ তৈরি করলো। দেন এইটার উপরে যে চারটা কোষ ছিল, এই চারটা কোষ একটু ঘুরে কি এই দেখো এই দুইটার ফাঁকে কিন্তু একটা ঢুকে গেছে এখানে, ঠিক আছে। দেন এই দুইটার ফাঁকে একটা, এই দুইটার ফাঁকে একটা, এই দুইটার ফাঁকে একটা। আর এই পরবর্তী চারটা কোষ নাকি আকারে ছোট, দেখছো, জাস্ট ওরা কিন্তু ঘুরে গেছে। এই কোষটা কিন্তু এর উপর ছিল, ঠিক আছে। এই কোষটা এর উপর ছিল, এই কোষটা এর উপর ছিল, এই কোষটা এর উপর ছিল, কিন্তু এরা এইখান থেকে এই ফাঁকা জায়গাতে চলে আসে, ঠিক আছে। আর এই কোষগুলো ছোট, শুধু মনে রাখবা সর্পিল ক্লিভেজে যেগুলো আছে এগুলো হলো সরু, ঠিক আছে। তাহলে এবার আসে বাইল্যাটারাল। বাইল্যাটারাল এই যে দেখো যে পার্শ্ব বরাবর কোষগুলো তৈরি করতেছে, ঠিক আছে। এরকম মাঝখানে চারটা কোষ তৈরি করবে, এরপরে পার্শ্ববর্তীতে সংখ্যা এই দেখো অনেকগুলো বাড়ছে, মিডিল বরাবর কিন্তু ওরা অমনেই আছে, ঠিক আছে, শুধু পার্শ্বের সংখ্যা এরা বাড়ে। তো তোমাদের এক্সাম্পল গুলো মনে রাখলেই হবে, ঠিক আছে। এক্সাম্পল গুলো মনে রাখবা। আর এখানে দেখা হয় যে এই ক্ষেত্রে দ্বিতীয় ক্লিভেজ পর্যন্ত অরিও ক্লিভেজ, এই যে বললাম এই দুইটা স্টেপ সবারই সমান, এই দুইটা স্টেপ অরিও অরিও ক্লিভেজ। পরবর্তী বিভাজন অনুপ্রস্থ বরাবর ঘটে করে চারটা করে কোষ তৈরি করে, ঠিক আছে। এই যে এই অনুপ্রস্থ বরাবর জাস্ট মানে পার্শ্ব বরাবর কোষগুলো তৈরি আর করবে, ঠিক আছে। এই দৈর্ঘ্য বরাবর না, এই বরাবর সংখ্যা বাড়াবে না, শুধু পার্শ্ব বরাবর সংখ্যা বাড়াবে। আর সর্পিল ক্লিভেজ কি তৃতীয় বিভাজনের সময় অ্যানিমেল পোলার ব্লাস্টোমিয়ার এর সাথে ভেজিটেবল পোলার ব্লাস্টোমিয়ার এর চক্রাকারে স্থান পরিবর্তন হয়। দেখো যেহেতু এই প্রত্যেকটা কোষগুলো তৈরি করছে ছোট ছোট কোষ, এগুলার এই যে কোষ, যেহেতু এই যে বড় একটা জাইগোট, জাইগোটে তো এক পাশে নিউক্লিয়াস ছিল, এক পাশে কি কুসুম ছিল, তাই না, ভেজিটেবল পোল ছিল এরকম। তাহলে এই ছোট ছোট যে কোষগুলো তৈরি করতেছে ওদেরও তো এক পাশে নিউক্লিয়াস আছে, এক পাশে কি তোমার কুসুম আছে। তাহলে এগুলা জাস্ট চক্রাকারে স্থান পরিবর্তন করে ফেলে, ঠিক আছে। মানে এই যে দেখো এই যে নতুন চারটা কোষ তৈরি করলো, এই যে এদের দেখবা এর কুসুম এক পাশে, এর কুসুম দেখবা আবার এই পাশে, এর কুসুম এক পাশে, এর কুসুম এক পাশে, মানে এরা স্থানগুলো পরিবর্তন করে ফেলে, ঠিক আছে। তো এই স্থানগুলো পরিবর্তন করে ফেলে মানে জাস্ট ঘুরে ঘুরে যায়। আবার নতুন যে চারটা কোষ তৈরি করবে ওদের আবার এই জিনিসগুলো চেঞ্জ হয়ে যাবে মিনিমাম পর। তাহলে আজকে আমরা মেইনলি এই চারটা জিনিসই দেখলাম। আমরা মেইনলি 16টা ছিল না, এই যে এই আজকের ভিডিওতে আমরা এই চারটা দেখলাম, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমরা 5 থেকে 16 এগুলোর উপর ভিত্তি করে দেখবো। তো আমরা মেইনলি এক্সাম্পল যেগুলো যেগুলো পড়ছি এগুলো তোমরা একটু খুব গুরুত্ব দিয়ে মনে রাখবা। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, হ্যাঁ। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।